সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘদিন লকডাউনের পরে রোটারি স্কুল অ্যান্ড কলেজের ধারাবাহিক অনলাইন ক্লাসের আমি মোহাম্মদ জামাল উদ্দিন আজকে তোমাদের সামনে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় এই বিষয়টি নিয়ে। এই বিষয়টি ষষ্ঠ অধ্যায়ে আমরা আজকে আলোচনা করব রাষ্ট্র, নাগরিকতা এবং আইন নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। কোভিড-19 প্যান্ডামিক সময়ে তোমরা যে কষ্টগুলো করছো, আশা করি সেই সময়টি বই পুস্তকের মধ্যে এবং আমাদের সাথে থেকে অনলাইন ক্লাসে এনজয় করে সময় কাটাবে এবং বই পুস্তকের লেখাপড়ার মধ্যে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব তা হলো রাষ্ট্র, নাগরিকতা ও আইন। প্রথমে আমরা আসি রাষ্ট্রের সংজ্ঞা বা রাষ্ট্র কী। রাষ্ট্র একটি সর্ববৃহৎ সংগঠন, রাষ্ট্র একটি প্রতিষ্ঠান। বহুকাল থেকে, আদিকাল থেকেই মানুষ কোনো না কোনো অবস্থাতেই কোনো রাষ্ট্রের সদস্য ছিল, কিন্তু একদিনে এই রাষ্ট্রের বর্তমান রূপ পরিগ্রহ হয়নি বা পরিণত হয়নি। রাষ্ট্র নানাভাবে তার দিক পরিবর্তন করেছে এবং ধীরে ধীরে আদিকাল থেকে মানুষ যেমন গোত্রভিত্তিক বসবাস করে আসতো এবং গোত্রভিত্তিক বসবাসের মধ্যে কতগুলো নিয়ম কানুন শৃঙ্খলার মধ্যে তারা জীবনযাপন করত, ঠিক সেই গোত্রভিত্তিক জীবনযাপনের শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের মধ্য থেকেই ধীরে ধীরে গড়ে উঠেছে রাষ্ট্র। রাষ্ট্রের ধারণাটি অত্যন্ত পরিচ্ছন্ন এবং ব্যাপক। বর্তমান যুগে রাষ্ট্রের পরিধি এবং রাষ্ট্রের কার্যকলাপ অনেকটাই বৃহৎ। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সমগ্র বিশ্বের মানুষ কোনো না কোনো রাষ্ট্রের সদস্য এবং কোনো না কোনোভাবে একে অন্যের উপর পরিপূরক। রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্নভাবে রাষ্ট্রের সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানী এবং রাজনীতিবিদদের সংজ্ঞা তোমাদের সামনে তুলে ধরব। প্রথমে আমরা আসি অ্যারিস্টটলের মতে, স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র। রাষ্ট্রবিজ্ঞানী আর.এম. ম্যাকাইভারের মতে, রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের উপর বলবৎ করে। অধ্যাপক ঘার্নার রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন একটি সংগঠন যাদের নির্দিষ্ট ভূখণ্ড আছে, যারা বহিঃশত্রু থেকে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে। এই সংজ্ঞাটি বিশ্লেষণ করলে আমরা, অর্থাৎ এই অধ্যাপক গার্নারের সংজ্ঞাটি সর্বজন প্রিয় এবং সর্বজন গ্রহণযোগ্য। এই সংজ্ঞাটি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই রাষ্ট্রের 4টি প্রধান উপাদান রয়েছে। এই 4টি প্রধান উপাদান সমন্বয়ে রাষ্ট্র গঠিত এবং আধুনিক রাষ্ট্রের বর্তমান সময়কালে রাষ্ট্রের মূল ধারণাটি এখানেই নিহিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অধ্যাপক গার্নার তার সংজ্ঞায় প্রথমত বলেছেন যে বহু সংখ্যক ব্যক্তি, দ্যাট ইজ নির্দিষ্ট, আমরা সেটাকে বলতে পারি নির্দিষ্ট জনসমষ্টি। অর্থাৎ রাষ্ট্র গঠনের জন্য প্রথমে দরকার বহু সংখ্যক জনসমষ্টি। সেই সংখ্যা খুব বেশি হতে পারে, আবার কমও হতে পারে, কিন্তু জনসমষ্টি থাকতে হবে। দ্বিতীয় বিশ্লেষণে আমরা দেখতে পাই যে এটা নির্দিষ্ট ভূখণ্ডের কথা বলেছেন। সুস্পষ্টভাবে অধ্যাপক গার্নার নির্দিষ্ট ভূখণ্ডের কথা বলেছেন। নির্দিষ্ট ভূখণ্ড বলতে সীমারেখা দ্বারা, এই পৃথিবীতে সীমারেখার দ্বারা নির্দিষ্ট যে ভূখণ্ড আছে সেই ভূখণ্ডের কথাই বলা হয়েছে এবং যে ভূখণ্ডের নিয়ন্ত্রণ শুধুমাত্র ওই রাষ্ট্রে বসবাসরত জনগণের রয়েছে, অন্য কারণ নেই। সুতরাং নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্রের অন্যতম একটি উপাদান। তৃতীয়ত উপাদান হলো
যে সরকার জনসমষ্টি কিংবা নির্দিষ্ট ভূখণ্ড থাকলেই যে রাষ্ট্র হবে এমনটি বলা যায় না, কিন্তু এই জনসমষ্টি এবং নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে সমন্বয় সাধনের জন্য বা এই বহু সংখ্যক জনসাধারণকে শৃঙ্খলায় আনার জন্য আইন নিয়ম নীতির আবর্তনের মধ্যে আনার জন্য তাদের প্রয়োজন হয় একটি নির্দিষ্ট সরকার। এই নির্দিষ্ট সরকার গঠিত হতে পারে দুইটি দিক থেকে, এক গণতান্ত্রিক উপায়ে, আরেকটি হলো স্বৈরতান্ত্রিক উপায়। কিন্তু বর্তমান বিশ্ব গণতান্ত্রিক বিশ্ব, সেখানে গণতন্ত্রের জনগণের সরকার জনগণের জন্য গঠিত হবে। সুতরাং জনগণ যার উপর আস্থা রাখবে তিনি হবেন সরকার প্রধান এবং তিনি সেই দেশকে শাসন করবেন। অর্থাৎ সরকারকে আমরা তুলনা করতে পারি একটি জাহাজের সাথে। জাহাজের পরিচালনায় যেই নাবিকটি আছে, যে নাবিক জাহাজের তার অভিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে, সেইটি হলো সরকার। অর্থাৎ তার অনুশাসনই এখানে প্রাধান্য পাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, অধ্যাপক গার্নারের সংজ্ঞাটি বিশ্লেষণ করলে সর্বশেষ আমরা যে উপাদানটি পাই সেই উপাদানটি হলো বহিঃশত্রু নিয়ন্ত্রণ থেকে দেশকে রক্ষা করার জন্য সার্বভৌম শক্তি। অর্থাৎ নির্দিষ্ট জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, এই তিনটিকে সুসংহত করার জন্য, সুসংগঠিত করার জন্য যে শক্তি প্রয়োজন সেটা হলো সার্বভৌম শক্তি। অর্থাৎ কোনো নির্দিষ্ট এলাকার জনসমষ্টি থাকতে পারে, সরকারও থাকতে পারে, কিন্তু তাদেরকে সার্বভৌম শক্তি দেওয়ার মতো যদি কোনো সেনাবাহিনী না থাকে তাহলে সেটাকে রাষ্ট্র বলা যাবে না। সুতরাং আমরা অধ্যাপক গার্নারের সংজ্ঞাটি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে রাষ্ট্রের মূল উপাদান হলো চারটি এবং এই চারটি উপাদানের সমন্বয়ে রাষ্ট্র গঠিত। এবং এই চারটি উপাদান যদি কোনো প্রতিষ্ঠানে না থাকে তাহলে সেই প্রতিষ্ঠানকে আমরা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে পারি না। এখানে প্রশ্ন হলো যে জাতিসংঘ তাহলে রাষ্ট্র কিনা? জাতিসংঘকে আমরা কোনোভাবেই একটি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে পারি না, কারণ জাতিসংঘের নির্দিষ্ট ভূখণ্ড থাকতে পারে, জনসমষ্টিও থাকতে পারে, জাতিসংঘের মহাসচিব তার প্রশাসক হতে পারে, সরকার হতে পারে, কিন্তু জাতিসংঘের নিজস্ব কোনো সেনাবাহিনী নাই বা সার্বভৌম শক্তি নাই। সুতরাং এই খান থেকে আমরা বলতে পারি জাতিসংঘ কোনো রাষ্ট্র নয়। সুতরাং আমরা বলতে পারি যে রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজন যে চারটি উপাদান, সেই চারটি উপাদান অবশ্যই থাকতে হবে এবং চারটি উপাদানের কোনো একটি অনুপস্থিতিতে রাষ্ট্র গঠিত হতে পারে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা এই অধ্যায়ের শুরুতেই রাষ্ট্র কি, রাষ্ট্রের সংজ্ঞা আমি ইতিপূর্বেই উপস্থাপন করেছি, আবারও উপস্থাপন করছি যে আদিকাল থেকেই মানব জীবন গোত্রভিত্তিক বসবাস করে আসছিল মানুষ, এবং সেই গোত্রের নিয়ম শৃঙ্খলাগুলোই রাষ্ট্রের প্রাথমিক রূপ দিয়েছিল। কালক্রমে এই অবস্থা থেকে পরিবর্ধন সংশোধন হয়ে আস্তে আস্তে বর্তমান যুগে এই আধুনিক রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। তাই রাষ্ট্রবিজ্ঞানী বা রাজনীতিবিদগণ বিভিন্নভাবে রাষ্ট্রের সংজ্ঞা প্রদান করেছেন। প্রখ্যাত দার্শনিক রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটলের মতে স্বয়ংসম্পন্ন জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র। আবার আরেক বিজ্ঞানী অ্যারিস্টটলের সংজ্ঞাটি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে তিনি নির্দিষ্ট সংখ্যক ব্যক্তির কথা বলেননি, কতিপয় পরিবারের কথা বলেছেন, এবং তার সংজ্ঞার ভিতরে নির্দিষ্ট ভূখণ্ডের কথা বলা হয়নি, কিংবা সরকার ব্যবস্থার কথাও বলা হয়নি, কিংবা এখানে কোনো সামরিক শক্তি বা সার্বভৌম শক্তি অনুপস্থিত। সুতরাং এই সংজ্ঞাটিকে রাজনীতিবিদরাই বিশ্লেষণ করে একটি অপূর্ণাঙ্গ সংজ্ঞা হিসাবে আখ্যায়িত করেছেন, বা এটাকে গ্রহণযোগ্য করা যায় না বলে
মতামত দিয়েছেন। অপর এক রাষ্ট্রবিজ্ঞানী R.M. ম্যাকইভারের মতে রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন যার কর্তৃত্বমূলক ক্ষমতা আছে এবং নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের উপর বলবৎ হয়। এইখানে আমরা দেখতে পাই R.M. হোয়াইট ম্যাকইভারের মতে যে তিনি যে সংজ্ঞাটি দিয়েছেন এখানে তিনটি উপাদানের স্পষ্ট বলা আছে। একটি হলো আইনের কথা বলা হয়েছে, আইন মানে সরকার বললাম, ধরে নিলাম। কর্তৃত্বমূলক ক্ষমতা আছে, সেটাও ধরলাম। নির্দিষ্ট ভূখণ্ডের কথাও তিনি বলেছেন, কিন্তু এখানে সুনির্দিষ্ট জনসমাজের কথা বলা হয়নি। সুতরাং এই সংজ্ঞাটিও অসম্পূর্ণ সংজ্ঞা। এরপরে আমরা যে সংজ্ঞাটি তোমাদের সামনে উপস্থিত করব, অনেক সময় নৈর্ব্যক্তিক প্রশ্ন আসে যে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গ্রহণযোগ্য সংজ্ঞা কে প্রদান করেছেন। হয়তো অপশন থাকলো অ্যারিস্টটলের কথা, ক অ্যারিস্টটল, খ R.M. ম্যাকইভার, গ অধ্যাপক গার্নার, ঘ অন্য কোনো যে কোনো তিনটি। এখন এটা আমাকে চুজ করে নিতে হবে কোন সংজ্ঞাটি গ্রহণযোগ্য। যা আমরা জানি যে অধ্যাপক গার্নার যে সংজ্ঞাটি দিয়েছেন সেই সংজ্ঞাটি স্পষ্ট সংজ্ঞা এবং পূর্ণাঙ্গ সংজ্ঞা, সর্বজন স্বীকৃত একটি সংজ্ঞা। তিনি বলেছেন রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে, যে সরকারের প্রতি ওই জনসমাজ সম্ভবতই অনুগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি আগেও বলেছি অধ্যাপক গার্নারের সংজ্ঞাটি সর্বজন গ্রাহ্য এবং স্বীকৃত একটি সংজ্ঞা। এই সংজ্ঞাটি বিশ্লেষণ করলে আমরা রাষ্ট্রের চারটি উপাদান সুস্পষ্টভাবে দেখতে পাই। 1 জনসমষ্টি, 2 নির্দিষ্ট ভূখণ্ড, 3 সরকার এবং 4 হলো সার্বভৌমত্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমরা আসি জনসমষ্টি। একটি রাষ্ট্রের জনসংখ্যা কমও হতে পারে, বেশিও হতে পারে। আমরা দেখি যে মালদ্বীপের মতো রাষ্ট্রে জনসংখ্যা মাত্র 2 লাখ, কিন্তু বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17 কোটি 18 কোটি। ঠিক এমনই ভারতের লোক সংখ্যা প্রায় 135 কোটি। এরকম জনসংখ্যা, তারা ওই দেশের নাগরিক এবং ওই দেশের প্রতি তাদের নিজস্ব কতগুলো দায়িত্ববোধ আছে, কর্তব্যবোধ আছে, যা তারা ওই রাষ্ট্রের জন্য পালন করে থাকে। সুতরাং জনসংখ্যা কম বা বেশি সেটা বড় প্রশ্ন না। প্রশ্ন হলো যে তিনি ওই রাষ্ট্রের স্থায়ীভাবে বাসিন্দা কিনা, ওই রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করেন কিনা। এটাই হলো জনসমষ্টি। এবং এরপরে আসি নির্দিষ্ট ভূখণ্ড। সমগ্র পৃথিবীর মধ্যে নির্দিষ্ট ভূখণ্ড বলতে বোঝায় এই আঁকাবাঁকা সীমারেখা, সেই সীমারেখা চিহ্নিত করা কিনা, সীমারেখা তাদের নিয়ন্ত্রণে আছে কিনা, এইগুলো প্রশ্ন এসে যায়। এবং নির্দিষ্ট ভূখণ্ড যদি না থাকে তাহলে কাকের মতোই মানুষের জীবনযাপন হয়ে যায়। কাক বা পাখির নির্দিষ্ট যেমন কোনো বাসা বাড়ি থাকে না, ঠিক তেমনি নির্দিষ্ট ভূখণ্ড না থাকলে মানুষের এই অবস্থা থাকে না। সুতরাং নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্র গঠনের অন্যতম একটি উপাদান। সে নির্দিষ্ট ভূখণ্ড অনেক বড়ও হতে পারে, আবার অনেক ছোটও হতে পারে, কিন্তু মুদ্রা কথা মানচিত্রে চিহ্নিত অংশ তাদের নির্দিষ্ট করা থাকতে হবে। তা না হলে সেটা নির্দিষ্ট ভূখণ্ড হবে না, তা রাষ্ট্র গঠনের উপাদান হিসেবে চিহ্নিত হবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা তাহলে জনসমষ্টি পেলাম, নির্দিষ্ট ভূখণ্ড পেলাম। এরপরে আসি সরকার। সরকার কি? সরকার হলো জনগণের দ্বারা গঠিত, জনগণের কল্যাণের জন্য যা গঠিত হয়, অর্থাৎ জনগণের মতামত নিয়ে এক শ্রেণী শাসন কার্যে অংশগ্রহণ করে থাকে। এবং সেটা যদি না থাকে, সেটা জনগণকে শৃঙ্খলার মধ্যে আনে এবং জনগণকে সুশাসনের পথ থেকে নিয়ে যায়, তাদের কল্যাণের জন্য আইন প্রণয়ন করে এবং আইন প্রয়োগ করে থাকে এবং তাদের আচরণবিধি নিয়ন্ত্রণ করে থাকে। এরই হলো সরকার। সরকারবিহীন রাষ্ট্র কখনো চলতে পারে না। অর্থাৎ নাবিকের
একটি জাহাজের যেমন নাবিক দিক নির্দেশনা দিয়ে থাকে, জাহাজ কোথায় যাবে, কেমন করে যাবে, কোথায় গন্তব্যস্থলে কখন পৌঁছানোর দায়িত্ব কার, সেটা হলো নাবিকের। তেমনি সরকার হলো একটি রাষ্ট্রের নাবিক। সরকার রাষ্ট্রকে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছায় এবং পৌঁছানোর যে দায়িত্ব সেটা পালন করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এর পরের উপাদান 4 নম্বর উপাদান হলো সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব হলে এমন একটি শক্তি যেটা সর্বশক্তি, এর উপরে কোনো শক্তি নেই। অর্থাৎ আমরা পূর্বে যেটা বললাম যে নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, এই সবগুলোকে বহিঃশত্রুর হাত থেকে এই সার্বভৌম শক্তি রক্ষা করে থাকে। তারা রাষ্ট্রের অপ্রতন্ত্র প্রহরী, তারা রাষ্ট্রকে পাহারা দেয়, রাষ্ট্রের বহিঃশত্রুর থেকে রাষ্ট্রকে মুক্ত রাখে এবং এই শক্তিই হলো সর্বোচ্চ শক্তি। তারা সরকারের নির্দিষ্ট সময়কালকে তারা রক্ষা করে থাকে। সুতরাং এই 4টি উপাদানের সমন্বয়ে রাষ্ট্র গঠিত হয় এবং রাষ্ট্রের হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা তাহলে যে আলোচনা করলাম সে আলোচনা থেকে আমরা নিশ্চিন্তভাবে লিখতে পারবো, ব্যাখ্যা করতে পারবো, বলতে পারবো রাষ্ট্র কী তা ব্যাখ্যা করতে পারবো, লিখতে পারবো, বলতে পারবো। অপরদিকে রাষ্ট্র গঠনের উপাদানগুলো কি কি, সেই উপাদানগুলো সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো, বলতে পারবো এবং লিখতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা পরবর্তী ক্লাসে রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরব। আজকে তাহলে এখানেই থাক। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অনলাইন ক্লাসে থাকো। ধন্যবাদ সবাইকে।